স্যাম্পলিং মেথডটা আমি বলেই ফেললাম যে হ্যাঁ, প্রথমে স্থানীয় সরকার থেকে শুরু করে যারা একটু বয়োজ্যেষ্ঠ আছেন তাদের মাধ্যমে এবং যেসব রেগুলার যেসব ওই এলাকাতে বৈঠকগুলো হয় বা এমনি সোশ্যাল যে গ্যাদারিংগুলো হয়, ওইখানে আমরা অ্যাজ এ অডিয়েন্স হিসেবেই থাকি হয়তোবা। এখানে কৃষক যদি হয় ১০০ জন, আমরা ১০০ জনকে মিট করতে পারবো না। কিন্তু একজন কৃষককে মিট করে তার মাধ্যমে তার যে কমিউনিটি, তার যেই চ্যালেঞ্জগুলো আমরা বের করে নিতে চেষ্টা করি। সো আমার ক্যাম্পেইন যখন আমি অনলাইনে দিব, আই উইল মেক শিওর এটা অফলাইনেও যাচ্ছে, এটা মাইকিং দিয়েও যাচ্ছে। আমার যেই গাবুরা দক্ষিণের, হ্যাঁ, যেখানে জলবায়ুর প্রভাবটা অতি প্রকট, সেখানে মানুষের জীবনে পরিবর্তন আনতে পেরেছি। আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করি মাস্ক আপ বাংলাদেশ নামে। তখন সেখানে আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করি ব্রিথ ওয়েল ঢাকা নামে। যোগাযোগ বা কমিউনিকেশনস তখনই কাজ করে যখন ইটস বোথ প্রোঅ্যাক্টিভ অ্যান্ড রিঅ্যাক্টিভ। তির্যকে স্বাগত। চর্চার স্টুডিওতে আজ আমাদের অতিথি হিসেবে আছেন ইউএনডিপি বাংলাদেশের কমিউনিকেশন বিভাগের প্রধান আব্দুল কাইয়ুম। আব্দুল কাইয়ুম, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আপনি দীর্ঘদিন ধরে কমিউনিকেশন সেক্টরে কাজ করছেন, ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছেন। কমিউনিকেশনের জায়গাটাতে এটা একটা কিউরিসিটি যে আমরা কি এখনও আসলে এই সোশ্যাল মিডিয়ার একটা বিরাট বুম হলো, অনেক কিছু ঘটলো, এখনও কি আসলে ওয়ান ওয়ে কমিউনিকেশনের জায়গাটাতে রয়ে গেল কিনা? আম, শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। না, অফকোর্স চেঞ্জ তো হচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে। যেহেতু আমি প্রায় ২০ বছর ধরে কাজ করছি এই সেক্টরে, আমার শুরুটা করেছিলাম ওয়ান ওয়ে দিয়ে। আসলে তখন শুধু হ্যাঁ একভাবেই ইনফরমেশন দেওয়া হতো, স্ট্যাটিক ওয়েবসাইট, পত্রিকার মাধ্যমে, যেখানে আমার যারা দর্শক অডিয়েন্স বা যারা আমার বেনিফিশিয়ারি আছে তাদের ভয়েস পেতাম না। হ্যাঁ, তো সেখান থেকে তো আসলে ট্রান্সফরমেশন হচ্ছে 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 এখন এসে বলি এটা আমি ওয়ান ওয়ে একদম ডিসকার্ড করে দিচ্ছি না, কিন্তু অফকোর্স এটা আর শুধু ওয়ান ওয়ে নেই এখন, এটা এখন 360 ডিগ্রি হয়ে গেছে অলমোস্ট। হ্যাঁ, আপনি একটা বার্তা দিচ্ছেন, এটা হতে পারে টেক্সট, হতে পারে অডিও ভিজুয়াল বা শুধু অডিও, বিভিন্নভাবে দিচ্ছেন এবং সেখান থেকে আপনার যারা অডিয়েন্স আছে, যারা আপনার টার্গেট গ্রুপ আছে, ওনারাও এটা ওনাদের মতো করে অ্যাবজর্ভ করছে, করে ওনাদের মতো করেই আবার এটা রেসপন্ড করছে। সেটা হতে পারে আপনাকে টেক্সটে দিয়ে, সেটা হতে পারে কোনো ভিডিও দিয়ে, হতে পারে আপনার মোবাইল ফোনের মাধ্যমেও। সো এটা এখন যদি বলি যে 2026-এ এসে এটা আসলে শুধু ওয়ান ওয়ে, এটা বলা যাবে না। কিন্তু হ্যাঁ, কিছু ক্ষেত্রে ওয়ান ওয়েটাও আমাদের ডিসকার্ড করে দিচ্ছি না, এটাও থাকছে আসলে। কিন্তু অফকোর্স এখন ওই দিকেই বেশি ঝোঁক দিতে হচ্ছে টু ওয়ে বা ডাইনামিক কমিউনিকেশন, যেখানে বার্তা যিনি পাঠাচ্ছেন প্রেরক এবং যিনি পাচ্ছেন প্রাপক, ওদের মধ্যে একটা মেলবন্ধন যদি না হয় তাহলে এটাকে একটা ইন্টারাকশন হচ্ছে। একটা ইফেক্টিভ বলা যাচ্ছে না আসলে তাহলে আর। আমাদের এই বিশেষত ডেভেলপমেন্ট সেক্টর যদি আমি বলি বা এটা আমি যদি বলি যে সরকারের বিভিন্ন কল্যাণমূলক কাজ আছে, জি। যেইটার বার্তাও আসলে বিভিন্ন লেয়ার পর্যন্ত পৌঁছাতে হয়। আর নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের ক্ষেত্রে তো এটা একদমই ফুললি ডেভেলপমেন্ট সেক্টরের সাথে কানেক্টেড, এবং সেইখানে যে এই বার্তাগুলো প্রতিনিয়ত যায়। তো সেই ক্ষেত্রে একটা সমালোচনা আছে বা বহুবারই আলোচিত হয়েছে, সেটা হচ্ছে আহ, যেই যেই কমিউনিটির জন্য আমরা কাজ করছি, সাপোজ এক্স একটা কমিউনিটি, সেই কমিউনিটির জন্য কাজ করছি, সেই কমিউনিটিকে এঙ্গেজ না করে আমরা টেবিল মেইড একটা প্রপোজাল হয়তো তার কাছে নিয়ে যাচ্ছি। এই জায়গাটাতে আসলে কতটুকু পরিবর্তন এলো? আপনি একদমই ঠিক বলেছেন যে এটা আমাদের এখনও আছে, আমি বলি টপ ডাউন অ্যাপ্রোচ। হ্যাঁ, যেটা আমরা ধরেন এই রুমে বসে আপনি ঠিক করলাম যে আমার চরকুকরি মুকরিতে আমরা কি কাজ করব, কিন্তু এইটা আসলে আমি যদি বলি আমার দিক থেকে আমরা চেষ্টা করি, ধরেন আমার যেখানে আমার প্রকল্পটা বা আমার যেখানে আমার ক্যাম্পেইনটা আমি লঞ্চ করব, আগে আমি সেখানে যাব, তার যে কমিউনিটি আছে, লোকাল কমিউনিটি আছে, তাদের যে নিড এবং ওরা কী ধরনের ধরেন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। হ্যাঁ, এটা কি ধরেন থাকে না যে যে টি স্টল টক, উঠান বৈঠক, নাকি কোনো লোকাল কমিউনিটি রেডিও, নাকি লোকাল পত্রিকা, নাকি এই যে এই ব্যাপারগুলো আগে আমি জেনে আসি বা আমি বা আমার টিম জেনে আসি, ওটা আমি এনশিওর করব। ওটা ছাড়া কখনোই ধরেন আমি আমার দিক থেকে কোনো ক্যাম্পেইন বা কোনো প্রকল্প ওইখানে ইমপ্লিমেন্ট করব না। যখন আমার কাছে এই ইনফরমেশনটা আসবে, সবসময় যে আমি যাই এটাও না, বাট আমার টিম গেল বা আমার কোনো একটা অন্য কোনোভাবে আমি ইনফরমেশনটা গ্যাদার করব, তারপর আমি ডিজাইন করব। এখানেও একটা ব্যাপার আছে, ডিজাইন করার পরেই যে ইমপ্লিমেন্ট করবো সেটাও না, আমরা একটু বলি টেস্টিং করা, যে ওকে আমি ডিজাইন করলাম, এটা প্ল্যান করলাম যে 1-2 বছরের বা 1-2 মাসের,
তারপর সেটা আমি সময় অনুযায়ী আমি এটাকে টেস্টিং করব আগে যে আমার এই টুলটা আসলে কাজ করছে কিনা, তারপর হচ্ছে কি রোল আউট মানে করা। ট্রায়াল অ্যান্ড এরর মেথডের মধ্য বাট দিয়ে। এখানে আমি খুব সময় স্পেন্ড করবো এরকম না। হ্যাঁ, ওটা মোটামুটি যেহেতু এক্সপিরিয়েন্স তো 20 ইয়ার্স হয়ে আছে, সেটা বুঝতে পারি যে কোনটা কতটুকু ভুল হতে পারে। এরপরও একটা বেসিক লেভেলের আমরা টেস্ট করব, তারপর ইমপ্লিমেন্ট। এখানেও একটা কথা আছে, ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি দেখি যে না মাঝপথে এটা হচ্ছে না, সেটা যদি ফ্লেক্সিবল থাকে তখন আমরা অ্যাডজাস্ট করে নিই যে না, ঠিক আছে, না প্ল্যান এতে হচ্ছে না, প্ল্যান বিতে আমরা মুভ করতে হবে। সো এরকম যদি উদাহরণ দিই যে ডিউরিং কোভিডের সময় এই জিনিসটাই হয়েছে আসলে, কারণ ওটা একটা আনসিন ব্যাপার ছিল, তাই না? হ্যাঁ, COVID-এর একেবারে সময় নতুন একেবারে নতুন অভিজ্ঞতা একেবারে। এখানে অনেক কিছু আমরা ট্রায়াল অ্যান্ড এরর করে করেছি, কিন্তু দিন শেষে বলতে পারি যে হ্যাঁ, সফলতার ভাবেই করতে পেরেছি আর কি। এই যে কমিউনিটি এঙ্গেজমেন্ট যেটা করা হয়, কমিউনিটি এঙ্গেজের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে উঠান বৈঠক বা টি স্টল টক, জি। চায়ের দোকানের আড্ডা থেকে বা হচ্ছে তারা আসলে কোন ধরনের যোগাযোগ উপকরণের সাথে সংযুক্ত সংযুক্ত, সেইটাকে জি। কাজে লাগানো, জি। এই জায়গাটাতে মূলত আপনারা যোগাযোগটা কার সাথে করেন? কমিউনিটি লিডার্স, মানে আপনার ফুল কমিউনিটি, তো একটা কমিউনিটির মধ্যে হয়তো 10,000 মানুষ আছে, তো 10,000 মানুষের সাথে কি ইন্টারেক্ট করা পসিবল হয়? সেটা তো পসিবল হয় না। তো একদমই সেই না, ক্ষেত্রে আপনারা হ্যাঁ। এটা আসলে কিভাবে খুবই বাছাই ভালো করেন? প্রশ্ন, হ্যাঁ। এখানেও কটা ধাপে করি আমরা। ধরেন যেই অঞ্চলে আমরা করছি ওখানকার যেই স্থানীয় সরকার আছে, ধরেন উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে বা ইউএনও, হ্যাঁ, যারা আছেন স্থানীয় পর্যায়ে, তার সাথে একটা আলাপ হয় যে আপনার এলাকায় কী অবস্থা, কী হচ্ছে না আছে, এরকম একটা ইনফরমেশন আমরা গ্যাদার করি। তারপর হচ্ছে গিয়ে আমরা বলি তাকে অপিনিয়ন লিডার, হ্যাঁ, যেটা আপনি বললেন আর কি। যেমন হতে পারে মসজিদের ইমাম, হতে পারে স্কুলের প্রিন্সিপাল, হতে পারে ওই এলাকার বয়োজ্যেষ্ঠ একজন ব্যক্তি। যিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছেন। উনি বলতে পারেন যে হ্যাঁ, 20 বছর আগে এখানে জলবায়ু পরিবর্তন, বা এটা তো বলবেন, উনি বললে হ্যাঁ বৃষ্টি এখানে কম হতো বা এখানে এই হতো, বাট এখন দেখতেছি এই অবস্থা। উনি তো বা ক্লাইমেট চেঞ্জ বুঝবেন না, কিন্তু উনি বুঝবেন যে এই এলাকাতে মাছ কমে যাচ্ছে, গাছের কমে যাচ্ছে, বা পাখির ডাক শোনা বা যাচ্ছে পানি না, নোনা হয়ে যাচ্ছে। পানি নোনা হয়ে যাচ্ছে, পাখির ডাক শোনা যাচ্ছে না। এই ইনফরমেশনগুলো আমাদের প্রয়োজন। হ্যাঁ, এইভাবে আমরা ধরেন কিছু সিলেক্টেড ব্যক্তিবর্গের সাথে আমরা আলাপ করে তারপর আমাদের ওই যে ইনফরমেশন গ্যাদারটা শেষ করি। বাট এখানেও ধরেন হ্যাঁ, হয়তো বা 10,000 পারবো না, কিন্তু যখন কোনো একটা উঠান বৈঠক হয় বা কোনো রকম একটা কমিউনিটি গ্যাদারিং হয়, আমরা ট্রাই করি ওখানেও একটু মিশে যাওয়ার। হ্যাঁ, ওখানেও স্যাম্পলিং মেথডটা কি? আপনার কিভাবে স্যাম্পলিং করেন? স্যাম্পলিং মেথডটা আমি বলেই ফেললাম যে হ্যাঁ, প্রথমে স্থানীয় সরকার থেকে শুরু করে যারা একটু বয়োজ্যেষ্ঠ আছেন তাদের মাধ্যমে, এবং যেসব রেগুলার যেসব ওই এলাকাতে বৈঠকগুলো হয় বা এমনি সোশ্যাল যে গ্যাদারিংগুলো হয়, ওইখানে আমরা অ্যাজ এ অডিয়েন্স হিসেবেই থাকি হয়তো বা, হ্যাঁ, নট যে বক্তা হিসাবে, জাস্ট ইনফরমেশন গ্যাদারিং, এটা বলে সোশ্যাল লিসনিং আমরা বলি আর কি। যেটা এখনকার আধুনিক ভাষায় আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে করি, ওটা কিন্তু বাস্তবে মানে অফলাইনেও এটা করতে হয়, যে সোশ্যাল লিসনিং। ফিজিক্যাল হ্যাঁ, স্পেসে। আপনি যতক্ষণ না আপনাকে ওদের সাথে একদম মিশাতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই জিনিসটা আসবে না। এবং এখানেই কমিউনিকেশনসের একটা বড় স্কিল, যেটা ইন্টারপার্সোনাল ক্ষেত্রে আমি প্রায় বলি, লিসনিং স্কিল থাকতে হয়। যোগাযোগে আমরা প্রায় বলি অনেক সময় যে কথা বলাটাই মানে প্রথম স্কিল না, কিন্তু সেটা হচ্ছে গিয়ে লিসনিং স্কিল। এবং সেটা কান দিয়ে শোনো না, সেটা হচ্ছে মন দিয়ে শুনতে হবে। আপনি যখন মন দিয়ে শুনতে পারবেন এবং সাথে এমপ্যাথি, এই দুইটা বিষয় যার আছে, সে ধরেন আমার মনে হয় যে যোগাযোগ ইন্টারপার্সোনাল যেরকম ভালো হবে, প্লাস এই সেক্টরেও সে যদি কাজ করতে চায় তার সফলতা আসবে আর কি। আমি এই জায়গাটাতে একটু কিউরিয়াস একটা বিষয়ে বোঝার জন্য, সেটা হচ্ছে যে আপনি যে স্যাম্পলিং এর কথা বললেন, যে স্থানীয় সরকার, মসজিদের ইমাম, স্কুলের যারা যারা আছেন আর হেডমাস্টার কি, বা হ্যাঁ। বয়স্ক ব্যক্তি, এই যে বিভিন্ন লেয়ার ধরে আমরা যাচ্ছি, Right. প্রান্তেরও তো আসলে প্রান্ত থাকে। হ্যাঁ, হ্যাঁ। প্রান্তের Of course. আমি যখন একটা প্রান্তিক জনগোষ্ঠীকে কানেক্ট করছি, সেটার মধ্যেও এক ধরনের প্রান্তিকতা Of course, হ্যাঁ, হ্যাঁ। থাকতে পারে। জি। তো সেই জায়গাটা আমি যদি হচ্ছে স্থানীয় সরকার, মানে প্রান্তে প্রান্তে যে থাকবে, সে তো আসলে এই ওপিনিয়ন লিডারদের একটু বৃত্তটার হ্যাঁ, বাইরেই থেকে ডিফারেন্ট যাচ্ছে। লেয়ারে নেওয়া আর হ্যাঁ। কি। তো সেই জায়গাটাকে আপনারা অ্যাড্রেস করার ক্ষেত্রে কখনো কি এই ধরনের কোনো স্ট্রাগল ফেস করেছেন বা স্ট্রাগল করেছেন কিনা, যে ওই প্রান্ত পর্যন্ত পৌঁছানো মনে হয়ে যাচ্ছে না, কনফিউশন তৈরি হচ্ছে যে আমি যেটা করছি সেটা আসলে যথাযথ হচ্ছে কিনা, এই ধরনের কোনো এটা তো অভিজ্ঞতা? থাকবেই, মানে স্ট্রাগল থাকবেই, তাই না? কারণ আমার ধরেন অঞ্চল ভেদে মানুষের তো একই রকম টেস্ট হয়, একই রকমের ধরেন চাহিদা হয়, এটা থাকবেই। কিন্তু ওইটাকে আমাদের ব্যারিয়ার হিসেবে আমরা আসলে ধরি না, ওটা মাথায় থাকে আমাদের যে ঠিক আছে, হ্যাঁ, চ্যালেঞ্জ কী হতে পারে। এখানে যেমন প্রান্তিক মানুষ যেটা আপনি বলছেন, অফকোর্স ওই যে বললাম যে উঠান বৈঠক হোক বা ধরেন একটা কৃষক যখন কাজ করেন বা বিশ্রাম নেন, তখন আমরা চেষ্টা করি যে তার সাথে হ্যাঁ হয়তোবা
এখানে কৃষক যদি হয় ১০০ জন, আমরা ১০০ জনকে মিট করতে পারবো না, কিন্তু একজন কৃষককে মিট করে তার মাধ্যমে তার যে কমিউনিটি, তার যেই চ্যালেঞ্জগুলো আমরা বের করে নিয়ে চেষ্টা করি। এভাবে যে একদম প্রান্তিক মানুষ, লাস্ট মাইল আমরা বলি, তাকেও আমরা রিচ করার চেষ্টা করি যখন আমাদের এই ধরনের ক্যাম্পেইনটা ডিজাইন হয়। এখানে চ্যালেঞ্জটা কী হতে পারে? একটা বললাম যে হ্যাঁ, অফকোর্স এখনকার সময় চ্যালেঞ্জ তো ডেফিনেটলি টেকনোলজি ইজ এ বিগ চ্যালেঞ্জ। আমরা বলি এটাকে যে কী ভাই, যে ডিজিটাল ডিভাইড নামে একটা, নিশ্চয়ই আপনি আপনি শুনেছেন, ডিজিটাল ডিভাইড এটা থাকেই। ধরেন আমরা ঢাকায় যারা থাকি, আমরা তো ব্লেসড বিকজ অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, কিন্তু যারা ধরেন একদম প্রান্তিক যারা যারা জনগোষ্ঠী আছেন, ওরা হয়তো টেকনোলজি অত অত সাউন্ড না, কিন্তু ওখানেও ইয়াং আছে, ওখানেও বয়োজ্যেষ্ঠরা আছেন, সো ওখানেও বিভিন্ন রকম কিন্তু টুল ইউজ হয়। সো ওই ব্যাপারটাও আমাদের মাথায় রাখতে হয়। পাশাপাশি ল্যাঙ্গুয়েজ তো প্রবলেম থাকেই। ধরেন আমি হয়তো বা সব অঞ্চলের ভাষা বুঝবো না, তাই না? স্বাভাবিক, সম্ভব না আমার পক্ষে। সেই ক্ষেত্রে আমরা কী করি? সেক্ষেত্রে আমরা যেটা করি যে হ্যাঁ, আমার ওই অঞ্চলে যদি কোনো কী বলবো প্রেজেন্স থাকে থ্রু আওয়ার প্রজেক্ট বা অন্য কোনো, আমি ওখানকার স্থানীয় মানুষকে নিয়ে আমি আমার কার্যক্রমটা এখানে শেষ করে আসবো। সো দ্যাট আমি যেটা বলবো যেন এটা একজন যারা ওখানকার প্রান্তিক মানুষ ওর কাছে একদম অচেনা না হয়, এজন্য ওদেরই অঞ্চলের মানুষ আমার পাশে থাকবেন, এবং যদি প্রয়োজন হয় যে এই যে ভাষাগত যে প্রবলেমটা, ওটা তখন আপনি অ্যাড্রেস করা আপনি যায় আহ, আর কি। এই যে আমরা এখন সোশ্যাল মিডিয়ার জি। যুগ, সোশ্যাল মিডিয়া এক ধরনের বোথ ওয়ে কমিউনিকেশন তৈরি of করছে, course. কিন্তু এইটা কি আলটিমেটলি বোথ ওয়ে কমিউনিকেশনের জায়গায় যাচ্ছে? মানে একজন কমিউনিকেশন স্পেশালিস্ট হিসেবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে সোশ্যাল মিডিয়া আমরা বলছি যে একটা ডেমোক্রেটিক স্পেস, সবাই কথা বলতে পারছে, কিন্তু ওপিনিয়ন ফর্ম করা বা ন্যারেটিভ বিল্ড করা, সেই জায়গাটাতে কি কোনো আহ, থেকে যাচ্ছে যে এই গ্রুপটা আসলে একটু অ্যাডভান্সড সুবিধা পেয়ে যাচ্ছে, যারা হচ্ছে ওপিনিয়নটা বিল্ড করতে পারছে? আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলেও একটা বিষয় কিন্তু আছে। তাহলে এই জায়গাটা আসলে কি ডেমোক্রেটিক স্পেস হিসেবে আসছে, নাকি হচ্ছে সেই পুরনো এইটার ভেতরও এক ধরনের প্রান্ত এবং কেন্দ্র তৈরি হচ্ছে? ওই যে শুরুতে বললাম না, যে একটু আগে বললাম যেটা ডিজিটাল ডিভাইড, এটা ডিজিটাল কিন্তু ডিভাইড। হচ্ছে, কিন্তু এটা থাকবেই। এবং এটা যখন সোশ্যাল মিডিয়া আসার আগে আপনি যদি ধরেন গণমাধ্যম বলেন, সেখানেও তো একই ব্যাপার হতো। আসলে সবার পক্ষে তো আসলে পত্রিকা কিনে পড়া সম্ভব না, সবার ছিল পক্ষে না। টিভি চ্যানেল দেখে নিউজ দেখা সম্ভব না। সো ওটা তো থাকবেই। এবং এই জন্যই বলি যে যোগাযোগ সবসময় 360 হ্যাঁ করতে হয় আর কি। এবং আমি যখন কোনো ধরেন ডেভেলপমেন্ট, যদি আমি ওইদিকে কথা বলি যে ডেভেলপমেন্ট কমিউনিকেশনস বা ক্যাম্পেইন যখন আমি করি, তখন মেক শিওর যে 360। সো আমার ক্যাম্পেইন যখন আমি অনলাইনে দিব, আই উইল মেক শিওর এটা অফলাইনেও যাচ্ছে, এটা মাইকিং দিয়েও যাচ্ছে, এটা লোকাল যে কমিউনিটি সেখানেও বলা হচ্ছে, সো দ্যাট আমরা চেষ্টা করব যে নো ওয়ান ইজ লেফট বাহাইন্ড। এবং এখানে তো সোশ্যাল মিডিয়া ডেফিনেটলি একটা বড় রোল প্লে করে, কারণ সোশ্যাল মিডিয়া যদি আমার টার্গেট গ্রুপ বেসিক্যালি ইয়াং জেনারেশন হয়, তখন আমরা আমাদের ফোকাসটা বেশি থাকবে হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ার উপরে, কারণ মোস্টলি যদি দেখি যে এটার ইউজার হচ্ছে গিয়ে একটা ইয়াং ক্রাউড। বাট পাশাপাশি আমাদের যে অন্যান্য টুলগুলো আছে, গণমাধ্যম টুলগুলো আছে, আমরা সেগুলোও প্যারালি ব্যবহার করি। যদি আমি না করে থাকি, তাহলে কিন্তু আমার ক্যাম্পেইনটা কেউ না সাকসেসফুল কেউ বাদ হবে না, পড়ে যাওয়ার এবং আশঙ্কা থেকে সাকসেসফুল যায়। হবে না এটা। তো ওই জায়গাটা আপনার কখন একটা ক্যাম্পেইনকে সাকসেসফুল বলেন? কি আউটকাম আচ্ছা, এইটা আমি আমার ব্যক্তিগতভাবে বলবো, এটা আসলে আমি ওইভাবে বলছি না। আমি ধরেন আমাকে সাকসেস যে ব্যাপারটা আমি দেখি অন্যভাবে। হ্যাঁ, সাকসেস হচ্ছে গিয়ে আপনি আমাকে বলবেন যে হ্যাঁ সাকসেসফুল, কারণ আপনার কাছে মনে হচ্ছে ভালো, ঠিক আছে? আমার হচ্ছে এটা ইম্পর্টেন্ট না। আমার হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ওয়েদার আই এম স্যাটিসফাইড কিনা, বুঝছেন ব্যাপারটা কি? সো ওইটা আমার কাছে মোর ইম্পর্টেন্ট দেন সাকসেসফুল ব্যাপার থেকে। কারণ আমি যদি মনে করি হ্যাঁ যে আমার ক্যাম্পেইন দিয়ে আমার যেই গাবুরা দক্ষিণের, হ্যাঁ, যেখানে জলবায়ুর প্রভাবটা অতি প্রকট, সেখানে মানুষের জীবনে পরিবর্তন আনতে পেরেছি, হ্যাঁ, এবং তাদের মুখে কিছু হলেও হাসি ফোটানো গেছে। হ্যাঁ, আমি তো বলবো না যে আমার ক্যাম্পেইন দিয়ে আমি সব চেঞ্জ করে দেবো, সম্ভব না। কিন্তু আমি যদি কিছু পরিবর্তন, পজিটিভ চেঞ্জ নিয়ে আসতে পারি, আমি স্যাটিসফাইড। সেটা আমার কাছে মোর ইম্পর্টেন্ট। আপনি স্যাটিসফাইড হ্যাঁ, হয়েছেন বা হ্যাঁ। স্যাটিসফ্যাকশন 100% তো আসা রাইট, খুবই মুশকিলের খুবই ব্যাপার। মুশকিলের ব্যাপার। তো স্যাটিসফাইড হয়েছেন অনেকখানি, এরকম কোন ক্যাম্পেইনটা আপনি মেনশন এরকম করবেন? আছে, হ্যাঁ, অনেক ক্যাম্পেইন আছে। আমি একটা তো বলতে পারি যে ডিউরিং কোভিডের সময়, যেহেতু ওটা একটা মানে কি বলবো সিগনিফিক্যান্ট একটা ইভেন্ট যদি বলি, পুরো বিশ্বের জন্য, সবার জন্যই একটা বড় ব্যাপার ছিল। সেখানে আমার একটা দায়িত্ব ছিল ইউএনডিপি থেকে বা ইউএন থেকে, যে ওই ক্রাইসিস কমিউনিকেশনসটাকে
লিড করা আর কি। সেখানে আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করি মাস্ক আপ বাংলাদেশ নামে। হ্যাঁ, ওইটাও ধরেন এই যে মানুষকে মাস্ক পরানোর ব্যাপারটা, এটা বিহেভিয়ার চেঞ্জ একটা ব্যাপার, তাই না? কারণ আমরা তো মাস্ক পরে অভ্যস্ত না। সো ওইখানে ওই মাস্ক আপ ক্যাম্পেইন দিয়ে আমরা ধরেন বলবো না যে একদম 100% মানুষ মাস্ক, বাট আপনি নিশ্চয়ই নিজেও মাস্ক পরেছেন, আপনার পরিবারের মানুষ মাস্ক পরেছে। সো ওইটা একটা ইন্ডিকেটর যে হ্যাঁ, মানুষ তো মাস্ক পরা শুরু করেছে। হ্যাঁ, 100% করেনি কোভিডের সময়, কিন্তু করেছে তো। সো ওইটা, কারণ ইটস এ লাইফ সেভিং। হ্যাঁ, সো এখানে আমি যদি একটু কন্ট্রিবিউট করতে পেরেছি, এটা একটা বড় স্যাটিসফ্যাকশন, কারণ এটা একটা লাইফ সেভিং একটা ক্যাম্পেইন ছিল। Campaign ছিল। এছাড়াও পাশাপাশি আমি যদি বলি যে আমরা ঢাকা, আপনারা জানবেন যে অনেক সময় আমরা দেখি এয়ার পলিউশনে একদম রেড মার্ক রেড থাকে, তাই মার্ক না? দুঃখ লাগে তখন। তখন সেখানে আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করি ব্রিথ ওয়েল ঢাকা নামে। হ্যাঁ, যে ঢাকার এয়ার পলিউশনটাকে কিভাবে আরো মানে আরো বেটার এয়ার। বেটার করা যায়, বেটার ইয়ার মানে ফ্লো নিশ্চিত করা যায়। সেখানেও আমরা যে ক্যাম্পেইনটা করি, এটাও ধরেন পরবর্তী পর্যায়ে এটা আহ, সরকার লেভেল থেকে তখন উদ্যোগ নেওয়া হয় যে ঠিক আছে আমরা এই নিয়ে কাজ করব। তো এই যে ধরেন আমাদের কাজটা আসলে একটা কি বলবো, একটা মোমেন্টাম ক্রিয়েট করে দেওয়া। হয়তো বা আমরা একদম আলটিমেট গোল যে পলিসি লেভেলে চেঞ্জ, ওইটা সবসময় যে সম্ভব হয় এটা না, বাট যখন এই যে আমাদের ক্যাম্পেইন সরকার পর্যায়ে পৌঁছায় এবং এটা নিয়ে আলোচনা একটা হয়, প্রেশারের এটা টুল প্রেশার, হিসেবে। হ্যাঁ, বা অ্যাডভোকেসি যদি বলি, তখন এটা এক ধরনের স্যাটিসফ্যাকশন আসে আর কি। এবং তখন তো সাকসেসফুল, তখন তো ওই যে আপনারই বলবেন সাকসেসফুল এই কিনা আর জায়গায় কি। কোভিডের প্রসঙ্গ যেহেতু এলো, এসছে, হ্যাঁ। কোভিডের যেই খুবই ভার্সেটাইল একটা ক্যাম্পেইন মেথড, এবং সারা ওয়ার্ল্ড জুড়েই আসলে টিকা নিয়ে যেমন এক ধরনের সংশয়, আবার টিকার প্রয়োজন, আবার টিকার প্রাপ্যতার ইস্যু, আবার হচ্ছে আমার স্বাস্থ্যবিধি মেনে চলা, জি, জি। হ্যাঁ, আইসোলেশন নিয়ে বাংলাদেশে হ্যাঁ। বেশ ইন্টারেস্টিং কিছু কিছু ঘটনা ঘটেছে। আপনি জানেন Right. যে আপনার মনে পড়বে হয়তো, যে কাউকে কোয়ারেন্টাইনে নেওয়া হলো, তাকে দেখার জন্য হচ্ছে হাজারো মানুষ গিয়ে ভিড় করলো। হ্যাঁ, এই আরো ধরনের অনেক ঘটনা, রকমের, এই হ্যাঁ। ধরনের ঘটনা কিন্তু হ্যাঁ, আমাদের হ্যাঁ। ঘটেছে। তো এই যে জায়গাটা, এটা জি। তো এক ধরনের চ্যালেঞ্জ। আমরা নিয়মিত কর্মসূচির মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে আমার টিকা কর্মসূচি। জি। আপনি জানেন যে হাম নিয়ে এই পিরিয়ডে এসে আমরা বেশ স্ট্রাগল করছি, অনেক শিশু মারা গেছে, শত শত শিশু মারা গেছে। এবং রিসেন্ট ভিটামিন এ ক্যাম্পেইন দিয়ে আবার শুরু হলো একটা কাজ। তো এই যে এটা যে ঘটলো, একটা তো হলো যে আমি সময় মতো টিকা কিনিনি, বাংলাদেশ গভর্নমেন্ট সময় মতো টিকা কেনেনি, সেটা এক ধরনের কাণ্ড। আরেকটা, আমরা বিভিন্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে আমরা যেটা জেনেছি, যে এক ধরনের অনীহাও কিছুটা কাজ করেছে, যে হয়তো অনেকেই সেকেন্ড ডোজটা নেননি, অনেকেই তার সন্তানকে সেকেন্ড ডোজ নেওয়াননি, কেউ কেউ প্রথম ডোজই মিস করেছেন। এই যে এত বছরের টিকা গ্রহণের চর্চা থেকে আমাদের তো এক ধরনের এই জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে সাকসেসফুল স্টোরি ছিল আমাদের এটা। তো সেই জায়গা থেকে এই পজিশনটাতে আসলে কেন গেল, এটা আপনি এখানে তো আমি আমার লেন্স থেকে যদি বলি যে যোগাযোগ একটা বড় রোল প্লে করে আসলে। আমি যদি বলি হ্যাঁ ঠিক আছে, অফকোর্স এটা দুঃখজনক, কিন্তু এখন ধরেন এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, আমাদের এই বিষয়ে ধরেন আমাদের ঠিক মতো আমাদের বার্তা সবসময়, এই ধরনের ক্যাম্পেইন যে সবসময় চলমান থাকে। এখানে মিডিয়াও একটা বড় রোল প্লে করে, সরকার হোক, উন্নয়ন সহযোগী হোক, সবারই একটা রোল থাকে, যেখানে এই ধরনের বার্তা যেন একদম লাস্ট মাইল পর্যন্ত সঠিক সময়ে সঠিক মাধ্যম ব্যবহার করে পৌঁছায়। আমরা একটা জিনিস প্রায় বলি যোগাযোগ ক্ষেত্রে, যে ইনফরমেশন হচ্ছে গিয়ে ইজ অ্যান এইড, তথ্য হচ্ছে গিয়ে এক ধরনের এইড। কখন, যখন এটা রাইট টাইমে রাইট চ্যানেল ইউজ করে এবং রাইট মানুষের কাছে আমরা পৌঁছতে পারবো, তখনই এটা একটা এইড। কিন্তু আমরা অনেক সময় এইড মানেই বুঝি যে বন্যার সময় রিলিফ দিচ্ছি, ওটা না। কিন্তু ইনফরমেশনও কিন্তু, আপনি নিজেও যেহেতু ইনফরমেশন নিয়ে কাজ করেন, ইনফরমেশন ইজ অ্যান এইড, বাট যদি এটা না হয় রাইট টাইমে, রাইট চ্যানেল ব্যবহার না করে এবং রাইট মানুষের কাছে যদি আমি সঠিক মানুষের কাছে না পৌঁছতে পারি, তাহলে ডিজাস্টার তো হয় আসলে। So এইখানে যোগাযোগ একটা বড় রোল প্লে করে, এবং এটা সবসময় একটা যোগাযোগ যদি বলে আবার যে সফল হবে কখন, যখন এখানে কোলাবোরেশনের একটা ব্যাপার থাকে, যে সবাই মিলে, এটা কারো একার না, দায়িত্ব না, সবাই মিলেই এই 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 ধরনের দুর্যোগ আমাদের সবাই কাটিয়ে বলতে ওঠা। কারা কারা? সবাই, আপনি জানেন সবাই কারা, হ্যাঁ। ধরেন এটা একজন ইন্ডিভিজুয়াল লেভেল থেকে শুরু করে একদম সরকারের উচ্চ পর্যায়ে সবারই একটা রোল থাকে আসলে। আমি বিইং আ সিটিজেন অফ বাংলাদেশ, বা ইউ অ্যান্ড মি বিইং আ সিটিজেন অফ বাংলাদেশ, আমরা দেশের নাগরিক হিসেবে দায়িত্ব রাখতে পারি না। আমি যদি দেখি যে আমার পাশের বাড়িতে কোনো বিপদ হচ্ছে, আমি কি চোখ বন্ধ করে রাখবো? না তো, তাই না? একটু যদি সম্ভব হয় হাতটা বাড়িয়ে দিয়ে বলবো যে কোনো হেল্প লাগবে কি না। এই যে একটা
দায়িত্ব। এই জন্য তো আপনার সরকারকে ব্লেম করার প্রয়োজন নেই, এই জন্য কাউকে ব্লেম করার প্রয়োজন নেই। আমি নিজেই ধরেন একজন দেশের নাগরিক হিসেবে যতটুকু করার কথা আমরা ততটুকু করছি কিনা ওইটাও খেয়াল রাখা। সবসময় অন্যের দিকে আঙ্গুল আঙুল না আঙুল না তুলে তুলে। নিজের দিকে আঙ্গুল দিয়ে যদি বলি আমি আমার দায়িত্ব আমি পালন এই করছি কিনা। পয়েন্টটাতে আপনি খুবই ইন্টারেস্টিং জি, একটা পয়েন্ট আপনি উত্থাপন করেছেন। আমি এই হাম থেকে আরেকটা জি, প্রশ্ন, এটার কাউন্টার একটা কোশ্চেন আমি আপনাকে করে যেতে চাই। সেটা হলো আমরা মানে এটা একজন কমিউনিকেশন স্পেশালিস্ট হিসেবে জি। আপনার কাছ থেকে আমার জানতে চাওয়া সেটা হলো আপনি খেয়াল করে থাকবেন যে রিসেন্ট টাইমে অনেকগুলো খুবই আলোড়ন তোলা শিশুদের নিপীড়নের ঘটনা আমাদের সামনে এসেছে। শিশু নিপীড়ন, ধর্ষণ, হত্যা করে ফেলা, টুকরো টুকরো করে ফেলা, এই ধরনের কিছু ঘটনা আমাদের সামনে এসেছে এবং এটা নিয়ে আমরা দেখেছি যে যখন খুবই উচ্চমাত্রার নৃশংসতা যখন আসে তখন এটা নিয়ে একটা আলোড়ন হয় এবং নাগরিক সমাজ থেকে একটা চাপ তৈরি হয়, তখন আমরা মেশিনারিজকে অ্যাক্ট করতে দেখি। আবার এরপরে আবার এক ধরনের নীরবতা, এর ভেতরে আরও অনেকে আক্রান্ত হতে থাকে, আরও অনেকে নিঃশেষিত হতে থাকে এবং তারপর আবার হয়তো কোনো একটা ঘটনায় সবাই একটু ফুঁসে ওঠে। এই যে ঘটনাটা আমরা তো ধরেন নারী ও শিশু নির্যাতন বা ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান পর্যন্ত আছে, যেটা নিয়ে ডিবেটও আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু সর্বোচ্চ শাস্তির বিধান দেওয়া আছে, দ্রুততম সময়ে বিচার সম্পন্নের বিষয়গুলো, অর্থাৎ রাষ্ট্রের তরফ থেকে আইনানুগ জায়গায় যেই সর্বোচ্চ অবস্থান নেওয়ার সেটা নেওয়া হচ্ছে। আমরা মিডিয়াগুলোতে দেখছি যে এইটাকে প্রচণ্ডভাবে নিন্দা করা, অপিনিয়ন লিডারদের এটার অ্যাগেনস্টে কথা বলতে দেখছি। তারপরও এই ক্রাইমটা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে এবং এটা ক্রমান্বয়ে বাড়ছে। এই জায়গায় কোনো জায়গায় কি আমরা কমিউনিকেশন লুজ করছি? কোনো একটা মেসেজ, এটা একটা ক্রাইম, এটা অনভিপ্রেত, এটা ঘটা উচিত নয়, এই বার্তাগুলো বা এইটার ক্ষেত্রে আমরা শিক্ষিত করার ক্ষেত্রে কোনো জায়গায় কমিউনিকেশন মিস করে যাচ্ছে কি? এখানেও আমরা ধরেন যারা কাজ করি এই বিষয়ে সবসময় বলি যে যোগাযোগ বা কমিউনিকেশনস তখনই কাজ করে যখন ইটস বোথ প্রোঅ্যাক্টিভ অ্যান্ড রিঅ্যাক্টিভ। শুধু রিঅ্যাক্টিভ হলে এটা যা মানে সঠিক জায়গায় পৌঁছাবে না, আবার শুধু প্রোঅ্যাক্টিভ হলেও না। সো এখানে বোথ প্রোঅ্যাক্টিভটা কি আমাকে আগে থেকেই যে আমি থাকে না যে আমার পরিকল্পনা ঠিক আছে কিনা বা আমি অগ্রিম চিন্তা করছি কিনা বা ধরেন কি ক্রাইসিস হতে পারে বা কী ধরনের দুর্যোগ হতে পারে আমরা যারা উন্নয়নে কাজ করি, তখন ধরেন আমি যদি চিন্তা করি যে হ্যাঁ ঠিক আছে আমার নভেম্বর বা এই যখন সাইক্লোন হিট করার মৌসুমটা আসে, হ্যাঁ তখন আমি কি আগে থেকেই প্রস্তুত নেই, আমি ওয়েট করবো সাইক্লোন আসবে এরপর আমি আমার কমিউনিকেশন শুরু করব, সেটা হলে এটা মানে সফল হচ্ছে না আসলে। বাট আমি যদি হ্যাঁ হয়তো বা সাইক্লোন নাও হিট করতে পারে বা ফ্লাড নাও হতে পারে, কিন্তু আমাদের আমি প্রস্তুত আমার থাকতে হবে। প্রস্তুতি, আমার টুলস, আমার যেই মেকানিজম সিস্টেম ইন প্লেস কিনা ওইটা হচ্ছে সবসময় চলমান থাকতে হবে। হ্যাঁ, এটা কখনো আসলে কারণ আপনিও যেহেতু যোগাযোগ নিয়েই কাজ করছেন, আপনিও জানেন যে এটা চলমান একটা প্রক্রিয়া, এটা কখনো এন্ড নাই আসলে। আমি কখনো যে আত্মতুচ্ছ থাকতে পারবো যে হ্যাঁ আমি ক্লাইমেট চেঞ্জ নিয়ে শেষ করে ফেললাম ক্যাম্পেইন আর করা লাগবে না, না হবে না তো এটা, তাই না? তো সবসময় চলমান থাকবে এবং এখানে প্রোঅ্যাক্টিভ ধরেন যারা আমরা কাজ করি যোগাযোগ নিয়ে সবসময় আমাদের একটা নোজ থাকতে হয়, মানে নোজ ফর নিউজ বলি না, ওরকম একটা স্মেল করার একটা বিষয় থাকে যে হ্যাঁ কী হতে পারে, হয়তো বা হয় নাই বা অথবা নাও হবে, কিন্তু স্মেল করতে হবে যে ঠিক আছে কী হতে পারে এবং আমি ওই বিষয়ে আমার তথ্য, আমার চ্যানেল, কোন চ্যানেল ইউজ করব, অডিয়েন্স কারা, কার সাথে কোলাবোরেট করব, ওই মেকানিজম রেডি আছে কিনা, ঠিক আছে? সো এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা এখন আপনি যেই সেক্টরেই এটাকে এই এই অ্যাপ্লাই করেন এই কিনা। যে পয়েন্টটা আমি লাস্ট উল্লেখ করলাম, এক্ষেত্রে আপনি যদি এক কমিউনিকেশন স্পেশালিস্ট হিসেবে যদি আপনি বলেন যে এটার আসলে আমার আমরা বিভিন্ন কমিউনিকেশন দেখছি, হ্যাঁ, আমরা বিভিন্ন অর্গানাইজেশন থেকে, মানবাধিকার অর্গানাইজেশন আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো আছে, বডিগুলো আছে, বাংলাদেশ গভর্নমেন্টের বিভিন্ন পার্ট আছে, রাইট। মিনিস্ট্রিগুলো আছে, নানাভাবে গণমাধ্যম আছে, তারা নানাভাবে এটা নিয়ে কাজ করছে। কিন্তু আমরা এটা ইফেক্টিভ, আমাদের এখানে একটা পিরিয়ডে আপনার মনে থাকার কথা যে অ্যাসিড সন্ত্রাস বলে একটা বিষয় ছিল, সেটা কিন্তু একভাবে আপনি যেটা বললেন সবাইকে মিলে আসলে যেতে হবে, সেটার ক্ষেত্রে আমরা এই ধরনের একটা কাজ আমরা দেখেছি, সচেতনতা প্রোগ্রাম দেখেছি। রাইট। এইটার ক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি? যেটা আপনিও বললেন যে যখন এমন অ্যাসিড সন্ত্রাস বা ধরেন যক্ষ্মার যে ব্যাপারটা ছিল, যক্ষ্মা যক্ষ্মা ছিল, হলে রক্ষা হ্যাঁ। নাই, এটা নিশ্চয়ই মনে আছে, হ্যাঁ। তাই না? তারপর ওই যে ৩ আঙ্গুলের ১ চিমটি লবণ, এক তারপরে চিমটি ওই লবণ, ব্যাপারগুলো মাথায় ঢুকে গেছে। আমরা বলি এগুলো কি সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ আর কি, হ্যাঁ, এসবিসিসি। সো এই ব্যাপারটা না চলমান থাকতে হয়। মানুষকে একটা মেসেজ
আপনি যখন যত মানে থাকে না যে হ্যামারিং করতে করতে মানে বলতে বলতে যখন একজন মানুষ বিরক্ত হয়ে বলবে যে আমি বুঝছি এবার তুমি থামো, তখন বুঝবেন সে প্রথমবার শুনলো আর কি, বুঝছেন? সো আপনি একবার বললেন হলো না, তো এটা কন্টিনিউয়াস বলতে হয়। এবং এটা একটা আমাদের ধরেন যোগাযোগ একটা থিওরি বা একটা ফর্মুলা আমরা ইউজ করি যে একটা মেসেজ একবার বলতে হলো না, মানুষকে কন্টিনিউয়াস হ্যামারিং করতে হয় বিভিন্নভাবে। তারপর যখন মানুষ বলল ঠিক আছে আমি সব শুনছি বুঝছি, তখন আমরা ধরতে হবে সে প্রথমবারই শুনলো, তার আগে সে শুনেই নাই। কিন্তু আপনি তার আগেই থেমে যান, তাহলে তো হবে না আর কি। সো এই ব্যাপারগুলোই আর কি। সো এই ধরনের যখন কোনো রকমের যে কোনো সেটাই হোক না কেন, সেই এটা চলমান যদি না থাকে তাহলে আমাদের সাময়িক যেই উদ্যোগ বা পদক্ষেপ এটা আসলে এই মানে সঠিক আমরা জায়গায় রিয়েক্টিভ পৌঁছাবে না। কমিউনিকেশনের বদলে প্রোঅ্যাক্টিভ বোধ রাখতে কমিউনিকেশনটাকে হবে। কমিয়ে দিয়েছি। সেটা আমি জানি না, বাট আমি যদি আমার ক্ষেত্রে বলি আমি কখনো এটা কমাই না। ওকে। ঠিক আছে? আমি সবসময় এটাকে প্যারালালি রাখবো আর কি। হ্যাঁ, এবং এখানেই একজন যোগাযোগ যিনি কাজ করেন তার রোলটা বড়। কারণ উনি বুঝতে পারবেন যে কখন প্রোঅ্যাক্টিভটা একটু বেশি হবে, কখন রিঅ্যাক্টিভটা একটু বেশি হবে, কখন কম হবে। বাট এটা থাকতে হবে। একটা একদম বন্ধ করে দিয়ে একটা রাখবো, তখন তো একটা তো ঝামেলা হতেই পারে আর কি। এই এই লেয়ারগুলোতে মানে এই ধরনের সোশ্যাল ইস্যুগুলোকে অ্যাড্রেস করার ক্ষেত্রে আমার গভর্নমেন্টের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনটা আসলে প্রপারলি সকল স্টেক হোল্ডারদের কানেক্ট করে কাজ করছে বলে মনে হচ্ছে কি আপনার? আহ, সকল স্টেক হোল্ডারদের কাজ করে মানে ওই যে বললাম কোলাবোরেশন, সকল স্টেক হোল্ডার এঙ্গেজ করেই কাজ করাটা জরুরি। সেটা বুঝতে কি পারছেন? হচ্ছে? সেটা ডিফারেন্ট ডিবেট, বাট আমি যখন কাজ করব আমি অ্যালেন শিওর যে আমার যে কাজের ক্ষেত্র আছে সেখানে যেই যেই রেলেভেন্ট স্টেক হোল্ডার, বাট হ্যাঁ এখানেও একটা জিনিস আমরা করি যে আমরা একটা ম্যাপিং করি আসলে কোন কাজের জন্য কোন কোন রেলেভেন্ট স্টেক হোল্ডার আছে। ওই ম্যাপিংটা করার পর তারপর আমরা মেক শিওর করি যে ঠিক আছে ওই যেই রেলেভেন্ট স্টেক হোল্ডার তারা এনগেজড, তাদের ঠিকমতো এঙ্গেজ মানে এই না যে শুধু তারা আমাদেরকে সাহায্য করবে, এটা না, বাট আমরাও তাদেরকে টাইম টু টাইম ইনফরমেশন দিয়ে হোক বা আমরা কি করছি আপডেট করছি কিনা এটাও ইনশিওর বোথ করতে ওয়ে হয়। বোথ ইন্টারাকশন। ওয়ে, ডেফিনেটলি বোথ ওয়ে, না হলে ওই যে আবার হ্যাম্পার করে। আপনি তো ইউএন বডির, বাংলাদেশে ইউএন বডির কমিউনিকেশন, ইউএনডিপি জি। হ্যাঁ, তো সেই জায়গাটাতে হচ্ছে যে ইউএনের তরফ থেকে আমাদের এইখানে যেই একটা তো হচ্ছে আমার একদমই কক্সেস বাজার জোনে একটা রোহিঙ্গা ইস্যু নিয়ে একটা কাজ চলছে, সেটার সাথে কানেক্টেড আছে। এর পাশাপাশি ক্লাইমেট জোন নিয়ে আপনারা কাজ করছেন, বা একটা বৃহৎ ক্লাইমেট ইস্যুটা আসলে এটা গ্লোবাল ইস্যুই টোটালি। বাংলাদেশ হয়তো খুবই এন্ডেঞ্জার্ড একটা জোনে থাকার কারণে হয়তো এটা কিন্তু আমরা কি আসলে ক্লাইমেট ইস্যু নিয়ে যতটা বলি ততটা কি করি? কি এগেইন মনে হয়? ধরেন আমি তো ধরেন এই যে বললাম যে আমার যতটুকু ধরেন কর্মক্ষেত্র ওখানে এটা, অ্যাওয়ারনেসের লেভেলটা কি হ্যাঁ এটাই আমাদের? বলছি এমন জায়গায় আসছি। এই লেভেলটাও আসলে ধরেন যেভাবে আমাদের পারিপার্শ্বিকতা চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, হ্যাঁ সেইভাবেও ধরেন আমরা যদি নিজেকে চেঞ্জ না করি তাহলে আমার যে অ্যাওয়ারনেসের যেই অ্যাটেম্পটা ওটাও ব্যাহত হয়। ওই কারণে ধরেন আজকে আমি ধরেন একটা প্ল্যান করলাম হয়তো বা শুধু পত্রিকার জন্য, কিন্তু দেখা গেলো কালকে আসলে এআই এসে ওই জায়গাটা নিয়ে নিল। আর আমি যদি ফ্লেক্সিবল না হই তাহলে কিন্তু আমি পিছিয়ে পড়বো। তো আমাকেও কন্টিনিউয়াসলি ওই জায়গায় থাকতে হবে যে ঠিক আছে পারিপার্শ্বিক যেই ব্যাপারটা হচ্ছে তার সাথে আমার অ্যাওয়ারনেস মেসেজটা অ্যালাইন হচ্ছে কি না। সেখানে ধরেন জলবায়ু পরিবর্তনের মতো ইস্যু যদি বলি আমি, এটা তো আসলে ধরেন একদিনে শেষ হবে না, না, তাই এটা না? একদিনের একদিনে শেষ রেসও না, হবে না। একদিনের হ্যাঁ, রেসও না। মানে আমি ওই যে যেই আলটিমেট যেই জলবায়ু পরিবর্তনের যে ইস্যুটা একদিনে শেষ হবে না, কারণ যতদিন না আমরা ওই জায়গায় পৌঁছতে পারবো যে কার্বন নিঃসরণ কমানো, সেটা একটা লং ডিবেট। কিন্তু আমরা যারা ক্যাম্পেইন বা অ্যাওয়ারনেসের কাজ করব আমাদেরকে ওই কমপ্লেইন করে লাভ হবে না যে কেন তোমরা কার্বন নিঃসরণ থামাচ্ছ না। বাট আমার যেটা করতে হবে আমি মানুষকে আমার যতটুকু ক্ষমতা আছে ক্যাপাসিটি দিয়ে আমি অ্যাওয়ার করতে পারছি কিনা, এবং আমার যারা স্টেক হোল্ডার ওদেরকেও আমি নিয়ে কাজ করতে পারছি কিনা, সেইখানে আমাদের কাজ হবে। বা আমি যদি বলি আমার ডিপার্টমেন্টের কাজ হয় অফকোর্স উইথ দ্য চেঞ্জিং সিনারিও আমরা অ্যালাইন করে এবং প্রতিনিয়ত একটা অ্যাওয়ারনেস মেসেজ যেন আমরা দিতে পারি বিভিন্ন মাধ্যম ইউজ করে, ওই যে বললাম যে রাইট টাইমে রাইট চ্যানেল ইউজ করে, ওটা সব সময়ই চলমান থাকে আর কি। বাট এটা শেষ কখন হবে এই কোশ্চেন করলে আমার উত্তর নেই এআই এর আসলে। কথা আপনি বললেন। জি, এআই কথা মানে প্রযুক্তির প্রতিনিয়ত পরিবর্তনের প্রতিনিয়ত প্রসঙ্গটা পরিবর্তন চলেই হচ্ছে এলো। আর এক্স্যাক্টলি। প্রপার চ্যানেলের ক্ষেত্রে তো এটা একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, কি চ্যালেঞ্জ ফেস করছেন এআই এর এই চ্যালেঞ্জ তো সময়টাতে? ধরেন আছেই একটা, কারণ যে কোনো নতুন প্রযুক্তি আসলেই চ্যালেঞ্জ থাকবে আসলে, তাই না? যখন ইন্টারনেট আসলো মনে আছে আপনার, ইন্টারনেট আসার সময় অনেকেই বললো যে হায় হায় কী হলো কী হলো, বাট
অনেক ব্লেসিংস তো নিয়ে আসছে ইন্টারনেট। আমরা খারাপ দিকটাকে কনসিডার বেশি করবো না, ভালো দিকটাকে নিব। খারাপ দিকটা আসবে, বাট আমাদের ওই আবারও যদি বলি যে আমাদের একজন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হবে ভালো দিক থেকেই বেশি প্রমোট করা। খারাপ দিক নিয়ে খুব চিন্তা করলে বা এটা নিয়েই কথা বলতে থাকলে তখন খারাপটাই কিন্তু বেশি প্রচার হয়। বাট আমরা যখন একটা দায়িত্বশীল জায়গায় থাকবো তখন আমাদের কাজ হবে যে ভালো দিকগুলোকে বেশি বেশি সামনে নিয়ে আসা। আপনি কোনো খারাপ কোনো কাউকে ধরেন কমাতে হলে আমি মনে করি যে একটাই উপায়, ভালো দিকগুলোকে বেশি বেশি করে সামনে নিয়ে আসা, তাহলেই সেটা হয়। এখন এআই বললেন যেহেতু, অফকোর্স এখানে তো মিস ইনফরমেশনের একটা ব্যাপার থাকেই, যে তথ্যর সঠিক ব্যবহার হচ্ছে কি না, ওইটা তো একটা চ্যালেঞ্জ থাকেই। হ্যাঁ, বাট ওই যে বললাম চ্যালেঞ্জ তো থাকবেই, সবখানে চ্যালেঞ্জ থাকবে, কিন্তু আমি কতটুক চ্যালেঞ্জ নিয়ে এটা মোকাবিলা করে যে পজিটিভ সাইডটা নিয়ে সামনে আগাবো, সেটা হচ্ছে আমার দায়িত্ব। এবং পাশাপাশি শুধু আমি আমার দায়িত্ব পালন করলে হবে না, আমার আশেপাশে যারা আছেন, হ্যাঁ, আমি যদি 10 জন মানুষকে অ্যাওয়ার করতে পারি, এটা ভালো দিক। ওই 10 জন আরও 10 জন, এভাবে যদি একটা রিপল ইফেক্ট হয়, তখনই পরিবর্তন আসে আসলে। বাট আমরা যেটা করি সেটা কমপ্লেন করি খালি, যে এই ও করতেছে না, এই খারাপ, ও খারাপ। এটা করলে আসলে তো কমপ্লেন করে আসলে কিছু লাভ হবে হবে না। না। আপনি জার্নালিজমের স্টুডেন্ট, হ্যাঁ, তো জার্নালিজম স্টুডেন্ট থেকে টোটালি আপনি হচ্ছে জার্নালিজম করলেন না কেন? না, 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 এটা তো ভুল। আমি তো ম্যাস কমিউনিকেশনস অ্যান্ড জার্নালিজম। ওকে, মাস So, of course, কমিউনিকেশন and আপনি চলে journalism, গেলেন। হ্যাঁ, হ্যাঁ, বাট আমাদের ইউনিট কিন্তু ইনফরমেশন, সেটা আমি জার্নালিজম করি বা কমিউনিকেশন থেকে দুইটার মধ্যে ইনফরমেশন। কোন জায়গায় আপনি তফাৎটা কোথায় পাচ্ছেন বা তফাৎ তো কোথায় মিলে আমি তো যাচ্ছে? যেহেতু মিডিয়াতে ছিলাম না, আমি ওটা বলতে পারবো না যে আসলে ওইটা। কিন্তু মিডিয়া কিন্তু তো আপনি অবজার্ভ হ্যাঁ, করছেন, মিডিয়াকে কিন্তু আপনি আমি টুল যদি বলি, হিসেবে ব্যবহারও হ্যাঁ, করছেন। কিন্তু আমি যদি বলি যে হ্যাঁ, কমিউনিকেশনসের সেক্টরটা আসলে কীভাবে কাজ করে, এটা একটু হয়তো বা আপনি যে বুঝতে পারবেন যে ডিফারেন্ট দেন মিডিয়া। এখানে আমাদের ধরেন তথ্যের যেই প্রবাহটা শুধু নিশ্চিত করলেই হয় না, এখানে এই তথ্যের এই আদান প্রদানের ফলে যে বেনিফিটটা কী হচ্ছে, আমার যেই আলটিমেট কোনো একটা প্রকল্পের গোল স্টাবলিশ হচ্ছে কিনা সেটা এনশিওর করতে হয়। পাশাপাশি হচ্ছে গিয়ে আমার যে ইন্টারনাল যেই মেকানিজম আছে, আমি যদি বলি যে হ্যাঁ, ইউএনডিপির যেই ইন্টারনাল টিম যারা আছে সেখানেও আমার তথ্যর আদান প্রদান হচ্ছে কিনা, শুধু এক্সটার্নাল বলে হবে না, সেটাও কিন্তু কমিউনিকেশনসের কাজ হবে। ইন্টারনাল এবং এবং external। এক্সটার্নাল। এবং এক্সটার্নাল হচ্ছে গিয়ে আপনার ধরেন আমি যদি বলি ম্যাস পিপল, হ্যাঁ, যেটা হয়তো বা আমরা সাংবাদিক বলি যে ম্যাস, মানে জনগণের জন্য তথ্য, বাট এখানে আমার জনগণের জন্য মানে একদম ম্যাস পিপল না, এখানে আমার টার্গেটেড গ্রুপ থাকবে। আমার কোনো একটা ধরেন কি বলবো, ক্লাইমেট চেঞ্জ বলি, এটা নিয়ে কোনো একটা আমি প্রজেক্ট লঞ্চ করব আমার কোস্টাল বেল্টে। সো আমি জানি যে এটা আমার অডিয়েন্স বা এটা আমার কোস্টাল এরিয়া। কোস্টাল এরিয়া। সো আমি ওদেরকে লক্ষ্য করে আমার ইনফরমেশনটাকে প্যাকেজিং করব, ডিসিমিনেট করব। ঠিক আছে, তো এটা একটা বড় ডিফারেন্স, ঠিক আছে, ওকে আমি কীভাবে ইনফরমেশনটাকে প্যাকেজিং করছি ইন কমিউনিকেশনস অ্যান্ড ইন মিডিয়া, বাট ইউনিট কিন্তু একই, ওই ইনফরমেশনটাকে নিয়েই কাজ করা হচ্ছে বিভিন্নভাবে। বুঝছেন, এখানে ধরেন যারা সংবাদ কর্মীরা আছেন, ওনারা হয়তো বা একটা মাধ্যমে আছেন, কিন্তু আমাদেরকে এখানে মাল্টিপল মাধ্যম নিয়ে কাজ করতে হচ্ছে। সংবাদপত্র একটা মাধ্যম, এর থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া একটা মাধ্যম, ওয়ার্ড অফ মাউথ যে কথা বলছি এটাও একটা মাধ্যম। এরকম বিভিন্ন মাধ্যমকে মাথায় রেখে আমাদের যোগাযোগটা করতে হচ্ছে, প্যাকেজিংটা করতে হচ্ছে। জি। আমি একদম শেষে আপনি এই যে আমাদের টোটাল কমিউনিকেশন, আমি যদি টোটাল মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, জি, জি, হ্যাঁ, বোথ পার্টকে যদি আমি একসাথে রাখি, মাস কমিউনিকেশনের সাথে আপনি এখনও কানেক্টেড, ফুললি কানেক্টেড, এবং সেটা নিয়ে আপনি প্রতিনিয়ত কাজ করছেন। জার্নালিজম আরেকটা পার্টে আছে, যেটা আপনি হয়তো যেটার বিভিন্ন পার্টকে আপনি বিভিন্ন সময় ব্যবহার করেছেন জি। বা সেটা আপনার ডিজাইনের পার্টে জি, থাকে। এইটার প্রযুক্তির এক ধরনের আপনি বললেন ডিজিটাল ডিভাইডের কথা বললেন বা প্রযুক্তির প্রতিনিয়ত বদলের কথা বললেন, আলোচনায় এলো বিষয়টা। এই জায়গা থেকে আসলে সামনে এই বোথ পার্ট আসলে কি চ্যালেঞ্জ ফেস করতে যাচ্ছে? অ্যাডপ্টেশন, ক্লাইমেট অ্যাডপ্টেশনের মতো করে আমরা আসলে রাইট। টেকনোলজি কিভাবে এটা অ্যাডপ্ট করব? এগেইন ধরেন, বাংলাদেশের ক্ষেত্রে হ্যাঁ, ইস্যুটা কিরকম? ওই যে বললাম আমি আসলে মানুষটা ধরেন খুব পজিটিভ, বুঝছেন, এই জন্য আমি না সবসময় পজিটিভ জিনিসটাই বেশি আমার সামনে আসে। ধরেন চ্যালেঞ্জটাকে আমি খুব বেশি যে চিন্তা করে নিজেকে অস্থির করে রাখবো বা টেনশন স্ট্রেসে আমি রাখি না আর কি। চেঞ্জ আসবে এটা আমার মাথায় আছে, কিন্তু আমি নিজে ফ্লেক্সিবল, নিজে অ্যাডাপটিভ, এবং আমি যেভাবে আমার সিস্টেমটাকেও বিল্ড করব সেটাও অ্যাডাপটিভ একটা সিস্টেম। ধরেন আপনি যদি মনে হয় যে এই টেবিলটা আপনি ফিক্স করে দিলেন, তাহলে ফিক্স হয়ে গেল এখানে টেবিলটা, তাই না? বাট
প্রয়োজন হতে পারে যে টেবিলটাকে আপনি অন্যখানে সরিয়ে এই স্টেজটা আজকে অন্যখানে করতে হতে পারে। অ্যান্ড আপনি যখন ইঞ্জিনিয়ার, আপনি এখানে একটা সুন্দর টেবিল ফিক্স করে দিলেন, বাট দেখা গেল ওই সময় এখানে এই অন্য কিছু কাজ করছে না, বাট মুভ করতে হচ্ছে। কিন্তু আপনি যদি ধরেন ওই চিন্তাটা করতেন না, এখানে হতে পারে হয়তো বা মুভ করতে হতে পারে বা অ্যাডাপ্টেশন, তখন আপনি এটাকে ফিক্স না করে এটাকে একটু ফ্লেক্সিবল রাখলেন, সো দ্যাট যদি প্রয়োজন হয় এটাকে মুভ করা যেতে পারে। সো আমি এইভাবেই কাজ করি। হ্যাঁ, চ্যালেঞ্জ আসবে, আমার মাথায় আছে, প্রযুক্তি চেঞ্জ হবে, আজকে এআই, কালকে হয়তো বা বিআই আসবে, সিআই আসবে, ইউ নেভার নো কি আসতে পারে। বাট আপনি অ্যাজ এ হিউম্যান বিইং বা অ্যাজ হেড অফ কমিউনিকেশনস বা আপনার যে দায়িত্বে আছেন, আপনি কি নিজেকে আপডেট করছেন কিনা বা আমি নিজেকে আপডেট করছি কিনা, ওইটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। আমি ওই দিকে ফোকাস করি রাদার দেন কী চ্যালেঞ্জ আসবে না আসবে। সেটা করলে আসলে এটার কোনো শেষ নাই। প্রতিনিয়ত নিজেকে আপডেট প্রতিনিয়ত কর। আপডেট করতে হবে, প্রতিনিয়ত আপস্কিল করতে হবে, প্রতিনিয়ত নিজেকে ধরেন থাকে না যে ওরকম একটা কখনোই একটা বক্সের মধ্যে যদি নিজেকে আপনি ইন করে বা লিমিট করে ফেলেন, তাহলেই কিন্তু আপনার যাত্রাটা এখানে লিমিটেড হয়ে গেল। সো আমি ওই দিক থেকে বলবো, আমার কখনো বক্সের মধ্যে একদম নিজেকে লিমিট করি না, বুঝছেন। বাট আমি ধরে নিই চ্যালেঞ্জ আসবে, এইভাবেই আর কি কাজ করে যাচ্ছি। জি। সেক্ষেত্রে সবাই হচ্ছে এই নিজেকে লিমিট না করাটাই ভালো আপনার। হ্যাঁ, মানে যার যে পটেনশিয়াল আছে, আমি তো মনে করি এটা সর্বোচ্চ ব্যবহার সর্বোচ্চ করতে জায়গাটা হবে থেকে। আসলে। এবং আমি জানি যে সবারই পটেনশিয়াল আছে, কিন্তু ওটা হয়তো অনেক সময় ব্যবহার করি না, তাই না? ওই যে বললাম এক্সটার্নাল চিন্তা চলে আসে, চ্যালেঞ্জ কী হতে পারে, না এটা করলে কী হতে পারে, না করলে, এই যে এটা একটা আনসিন একটা টেনশন, স্ট্রেস আমার নিয়ে নেই, এখান থেকে আমার লিমিট করে ফেলি, সেলফ লিমিট করে ফেলি। এখান থেকে একটু বের হয়ে আসতে পারলে আমার মনে হয় মানুষের, প্রত্যেকটা মানুষের ভালো পটেনশিয়াল থাকে আর কি। জাস্ট ওটাকে ঠিক জায়গায় পৌঁছে সঠিক দেওয়া। সময়ে হ্যাঁ পৌঁছা দেওয়া, ব্যবহার করা, তাহলেই তো লাইফ ইজ গুড। ধন্যবাদ আব্দুল জি। করিম। আমরা যেটা যে এই যে কমিউনিকেশন, মাস কমিউনিকেশন বলি বা এই বিভিন্ন ধরনের প্রতিনিয়ত কিন্তু আপনি আপনার পার্শ্ববর্তী জনের সঙ্গে কথা বলছেন, যোগাযোগ করছেন। যোগাযোগ ছাড়া আপনি একটি দিনও কাটান না, একটি ঘন্টাও আসলে কাটান না। এবং এই যে যোগাযোগ, সেটা আপনি যদি সোশ্যাল প্ল্যাটফর্মে একেবারে নিজেকে বুঁদ করেও রাখেন, আপনি কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে যোগাযোগই করছেন। আপনার একটা রিয়াকশন, সেটা একটা যোগাযোগ। আপনার একটা ইমোজি, সেটা একটা যোগাযোগ। একটা কমেন্ট বা একটা শেয়ার, সেটাও যোগাযোগ। কথা হলো আপনি এই যোগাযোগটা কী জন্য করছেন, কার জন্য করছেন, আপনি কতটুকু বুঝে করছেন, কতটুকু আপনি নিয়ন্ত্রিতভাবে করছেন, আপনার এই যোগাযোগ আসলে কী আউটকাম নিয়ে আসছে, আপনার এই যোগাযোগের মধ্য দিয়ে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, বা একটা টোটাল সোশ্যাল ইস্যু বা ন্যাশনাল ইস্যুর ক্ষেত্রে আপনি আসলে যোগাযোগের কোন পার্টে কোন রোলটা প্লে করছেন, এটা কিন্তু অনেক কিছু মিন করে। অনেক বড় বদল কিন্তু আপনার এই ছোট্ট ভূমিকা করে দিতে পারে। এই যে বিষয়টি, এই বিষয়টি আজকে আলোচনায় তির্যকের অতিথি হিসেবে আব্দুল কাইয়ুম বিস্তারিতভাবে বললেন। কোভিডের অভিজ্ঞতার কথা এলো, হামের টিকার কথা এলো, নানা ধরনের যোগাযোগ টুলের প্রসঙ্গ এলো, ফিজিক্যাল একদম সরাসরি যে যোগাযোগ উঠান বৈঠক থেকে চা দোকানের আড্ডা পর্যন্ত প্রতিটি যোগাযোগের কথা তিনি বললেন। এবং সেই জায়গায় আসলে যোগাযোগের দুটি পার্ট, যে একটা ইন্টারনাল যোগাযোগ এবং একটা এক্সটার্নাল যোগাযোগ, এবং সেক্ষেত্রে আসলে সফল যোগাযোগ কখন হতে পারে, আপনার কথাটি কখন পৌঁছাবে, সেটা আসলে আপনি কখন বুঝতে পারবেন, সেই কথাটিও তিনি জানালেন। আপনি বুঝলেন কিনা আপনি জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।